আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়, প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয় নিয়ে আলোচনা করি, তবে আজকে রাজনীতির বাইরে একটি বিশেষ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই এবং সেটি বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়। বিশেষ করে গেল দুদিন আগে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে যে বাংলাদেশিরা নিহত হলেন, বাংলাদেশ সহ অন্যান্য আরও কয়েকটি দেশের অভিবাসী 22 জন নিহত হয়েছেন, সেই সহ এই অভিবাসন প্রসঙ্গে আমরা আলোচনা করব এবং এই আলোচনার জন্য আমাদের সাথে তিনজন অতিথি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। তাদের সাথে আমরা শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। মোহাম্মদ শাহ আলম, সাবেক প্রধান, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব মাহফুজুর রহমান, সাবেক রাষ্ট্রদূত, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব শরীফুল ইসলাম হাসান, সহযোগী পরিচালক, ব্র্যাক, আপনাকে আলোচনায় স্বাগত। একটু আপনাকে দিয়ে শুরু করি শরীফ ভাই, যেহেতু আপনি দীর্ঘদিন এই বিষয়টি নিয়ে কাজ করছেন, এখনও করে যাচ্ছেন। লিবিয়ার যে ঘটনাটি গেল দুদিন আগে ঘটলো, মানে সেখানে এই 22 জনের মধ্যে 18 জনই বাংলাদেশি এবং তার মধ্যে 10 জনই সুনামগঞ্জের জানা গেছে। এই ঘটনাটি তো আসলে নতুন না, মানে প্রতি মাসেই বোধহয় একবার করে ঘটছে এরকম দুর্ঘটনা, তারপরও কেন রিপিট কেন হচ্ছে বারবার? না, আপনি মানে একেবারেই যদি আপনাকে বলি, গত বছর পৃথিবীর যেই দেশগুলো থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে সবচেয়ে বেশি লোক ইতালি বা ইউরোপে ঢোকার চেষ্টা করেছে, বাংলাদেশ সেই তালিকায় সারা পৃথিবীর মধ্যে প্রথম। ইরান না, আফগানিস্তান না, সিরিয়া না, ইরাক না, ইরিত্রিয়া না, সুদান না, বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে প্রথম। এই যে বাংলাদেশ প্রথম হলো, আমাদের সরকার নীতি নির্ধারক তারা হয়তো গর্ববোধ করতে পারে আমরা প্রথম হয়েছি, কিন্তু আপনি দেখেন এই যে 6-7 হাজার কিলোমিটার দূরে লিবিয়া, সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বাংলাদেশের ইউরোপ ঢোকার চেষ্টা করছে। এবং এই যে প্রথম শুধু গত বছর নয়, 2015 থেকে গত 1 দশক ধরে বাংলাদেশ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এইভাবে ইউরোপে ঢোকার ঝুঁকি নিয়ে শীর্ষে রয়েছে। এইভাবে ঢুকতে গিয়ে আমাদের যে তথ্য আমরা ইউরোপের বর্ডার এজেন্সি, ফ্রন্টেক্স বা ইউএনএইচসিআর থেকে পাই, অন্তত পক্ষে 25,000 প্রাণহানি হয়েছে গত 1 দশকে। এর মধ্যে কিন্তু প্রচুর বাংলাদেশি রয়েছে। আপনি যে বলছেন এই 22 জনের মধ্যে 18 জন, এটা নিয়মিত এই ঘটনাগুলো ঘটছে। আমি জানুয়ারি মাসের শেষেই ইউরোপিয়ান কমিশনের একটা মিটিংয়ে গিয়ে প্রথমবারের মতন আমি এরকম যারা উদ্ধার হওয়ার পর ডিপোর্টেশন সেন্টারে ছিল, আমি এরকম কয়েকটা ডিপোর্টেশন সেন্টারে গিয়ে যারা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তাদের সাথে আমি কথা বলেছি। আপনি যেই কথাগুলো এখন শুনছেন, চোখের সামনে এসে পানিতে পানি না পেয়ে না খেয়ে মারা যাচ্ছে, এই ঘটনাগুলো নিয়মিত ঘটে। কারণ বাংলাদেশ থেকে তাকে স্বপ্ন দেখানো হয় তুমি মুহূর্তের মধ্যে ইতালি পৌঁছে যাবে সাগর পাড়ি দিয়ে। তখন এই যে বাংলাদেশের 3টা অঞ্চলের লোক, আমরা 10 বছর ধরে বলছি 3টা অঞ্চল, মানে প্রথম আমরা বলি মাদারীপুর অঞ্চল, যেখানে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর এই জেলাগুলো, আরেকটি হচ্ছে সিলেট অঞ্চল, যেখানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই জেলাগুলো, এবং আরেকটি ঢাকার আশেপাশে কিশোরগঞ্জ, ভৈরব, নোয়াখালী। এই যে 8 থেকে 10টা জেলার লোক গত 1 দশক ধরে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছে। আমরা বারবার বলছি সুনামগঞ্জ, সিলেট, মাদারীপুর, এই যে কেন যাচ্ছে দেখেন। আজকে যেই বাবা আহাজারি করছে, তার সন্তান না খেয়ে মারা গেছে, আপনি যদি সুনামগঞ্জের যে মানবিক কল্পনাগুলো মানে আমাদের কাদায় মার জন্যে, সন্তানের জন্য যে আহাজারি, এমন মৃত্যু তো রোজ ঘটছে, নিয়মিত ঘটছে। যখনই 22, 25, 30 সংখ্যাটা বড় হয় গণমাধ্যমে আছে, কিন্তু নিয়মিত কিন্তু সাগরে লাশ ভেসে আসছে, ঘটছে গত 1 দশক ধরে। তার আগে যদি বলেন 2011 থেকে 15 যে আমাদের ঘরের খুব কাছেই বঙ্গোপসাগর, সেই সাগর দিয়ে যেটা আন্দামান সি ক্রাইসিস, 11 সাল থেকে 15 সাল পর্যন্ত প্রথমে রোহিঙ্গা, তারপরে শত শত হাজার হাজার বাংলাদেশি একইভাবে আপনার থাইল্যান্ড, মালয়েশিয়া গেল। আপনাদের মনে থাকার কথা 2015 সালের মাঝামাঝি গণকবর আবিষ্কার হলো থাইল্যান্ড, মালয়েশিয়া সীমান্তে। হাজার হাজার বাংলাদেশি রোহিঙ্গার জাহাজ সাগরে ভাসছে। তার মানে আপনি যদি দেখেন গত 10-12 বছর ধরে কিন্তু বাংলাদেশ এই সাগর পথে যাওয়ার জন্য আপনি ঝুঁকিতে, মৃত্যু, প্রাণহানির ঘটনাটা ঘটছে। এই যে আপনি 1 দশক ধরে প্রথম হচ্ছেন, তাহলে এই রাষ্ট্রের যারা পররাষ্ট্র মন্ত্রণালয়, যারা প্রবাসী, যারা স্বরাষ্ট্রের দায়িত্বে, তাদেরকে কোনো মনে হয়েছে যে এই যে 10 বছর ধরে আমরা প্রথম হচ্ছি ভূমধ্যসাগরে, আমাদের কিছু করণীয়? আপনি 10 বছর ধরে ঘুরে আপনি দেখেন তো পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইটে একটা ভিডিও, একটা সচেতন বার্তা আছে কিনা এইভাবে যেও না।
আপনি যা দেখবেন এই আমরা কাজ করছি, কখনো আপনি সরকারের পক্ষ থেকে এই বার্তাটা দেখেছেন যে আমাদের এটা বন্ধের জন্য কাজ করতে হবে? আজকে 22 জন মারা গেছে, শাহ আলম স্যার আছেন, 26 জন লিবিয়ায় মারা গেল, 22 জন মারা গেল, তখন সিআইডি বা অন্যদের উপর চাপ পড়ছে, তারা কিছু অভিযান করছে। তারপর সারা বছর জুড়ে তো আপনি তাদেরকে খোঁজ পান না। তারপর তারা কি করে? আমরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আপনি তাকে কখনো রাজপথে দমন, কখনো রাজনৈতিক কাজে আপনি ব্যবহার করেন। এই যে সাগর পথে পাচার, এইটা যে একটা ভয়ঙ্কর সংকট, আমাদের যারা নীতি নির্ধারক তারা অনেক সময় ভাবেন এই যে আমার লোক যে কোনো মূল্যে যাচ্ছে, গিয়ে বোধহয় টাকা পাঠাবে না। হিসাবটা বলছে তারা যাওয়ার জন্যে, আপনি মাদারীপুরে আমরা এমন লোককে পেয়েছি 67 লাখ টাকা টাকা দিতে হয়েছে। কোথায় দিতে হয়েছে? সে যখন লিবিয়ায় তাকে টর্চার করা হয়, তার পরিবার এখান থেকে জমি জমা বিক্রি করে ধার দেনা করে নিয়মিত টাকাটা দিচ্ছে। সেই টাকা কি আদৌ আসছে? আসছে না। আমি উদাহরণ দিয়ে বলি, সবচেয়ে বেশি লোক মাদারীপুরের লোক ইতালিতে, 3 লাখ 4 লাখ 5 লাখ বলেন। সরকারি পরিসংখ্যান 2022 সালের আমাদের পরিসংখ্যান ব্যুরো বলছে মাদারীপুর বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা। সরকারি পরিসংখ্যান, কুড়িগ্রাম না, রংপুর না, মাদারীপুর সবচেয়ে দরিদ্র জেলা। কেন তাহলে দরিদ্র জেলা? কত টাকা এইভাবে পাচার হয়েছে, পাচারকারীতে গেছে, কত টাকা বাংলাদেশে আসছে? মালয়েশিয়া নাম করে যে 1000 কোটি টাকা পাচার হয়, কোথায় যায়? আমি বলবো যে এই সংকটটা কখনোই সমাধান হবে না যদি না আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকরা বোঝে যে আমরা এই যে প্রথম হচ্ছি, সিরিয়ার মানুষ, ইরাকের মানুষ, আফগানিস্তানের মানুষের জীবন বাঁচাতে সাগর পথ পাড়ি দেয়, কারণ সে তার দেশে থাকলে মারা যাবে। বাংলাদেশে কি এমন কোনো সংকট রয়েছে? মারা যাচ্ছে মানুষ, যুদ্ধ চলছে। ইউরোপ তো বলছে যে বাংলাদেশ হচ্ছে নিরাপদ দেশ, তারা গিয়ে অ্যাসাইলাম সিক করার দরকার নাই। তাহলে সেই মানুষ, আপনার মনে থাকার কথা 2014-15 সালে যখন আপনার আইল্যান্ডের ঘটনার পর ইউরোপ যখন তার পথ খুলে দিল, দেখা গেল যে ওই লাইনের মধ্যে বাংলাদেশি মানুষজন সবচেয়ে বেশি। তখন ইউরোপ বললো যে তুমি তোমার লোককে ফেরত নাও, আনডকুমেন্টেড। বাংলাদেশ সরকার বাধ্য হলো 2017 সালে এসওপি সাইন করতে। আমরা সেই এসওপির আওতায় এই পর্যন্ত প্রায় 4000 মানুষ ফেরত আসছে। আমরা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে এদেরকে সাপোর্ট দিতে গিয়ে যেই গল্পগুলো পাই, এই মানুষগুলো যে অবর্ণনীয়, চোখের সামনে মৃত্যু দেখে, চোখের সামনে স্বজন হানা। কিন্তু দুঃখজনক হলো তার বাবা বা স্বজনরা যারা আজ কাঁদছে, তারা কিন্তু জানে যে এইভাবে যাওয়া। তারা ভাবে তাদেরকে প্রলোভনটা দেখানো হয়, ইউরোপে যাচ্ছ, সুবর্ণ সুযোগ, গেলেই চাকরি, গেলেই আয়। সে জানে না তাকে টর্চার করে লিবিয়াকে, প্রথমটা কিন্তু সে জেনে বুঝে যায় স্মাগলিং, এটা পাচার না। তো লিবিয়া যাওয়ার পর যখন তাকে টর্চার করে, আমরা এরকম লিবিয়া ফেরতদের সাথে গবেষণা করে 79% তাকে টর্চার করে, 63%কে ক্যাম্পে রেখে তারকে ভয়াবহ অত্যাচার করে এবং তাকে টাকা দিতে বাধ্য করে। এই যে পরিবার, আপনি মাদারীপুরে এমন কোনো পরিবার খুঁজে পাবেন না, সুনামগঞ্জে এমন কোনো পরিবার খুঁজে পাবেন না যারা এইভাবে টাকা দেয়নি। বিনিময়ে রাষ্ট্র কি পাচ্ছে? এইরকম প্রায় আপনি খবর হবে টাকা পাচার হচ্ছে। আমরা যদি এখন হিসাব করি যে গত 40-50 বছর আমাদের কত লোক বিদেশে গিয়েছে, কত লোক আসছে, আমি শেষ করে একটি পরিসংখ্যান দিয়ে, সৌদি আরবে 2020-21 অর্থ বছর রেমিটেন্স এসছে $5.7 বিলিয়ন। গত 5 বছরে সৌদি আরবে আমাদের নতুন করে কর্মী গেছে প্রায় 25 লাখ। রেমিটেন্স আপনার $3.5 বিলিয়ন, উল্টো $2 বিলিয়ন কমেছে। কেউ কেউ বলতে পারে যে এরা গিয়েছে, এরা তো আয় করে হুন্ডিতে টাকা আসে। শাহ আলম স্যার এখানে হুন্ডির কোনো টাকা আসে না। আপনার এই যে টাকা, আজকে যে আপনি বাংলাদেশের দুর্নীতিবাজদের টাকা দেখছেন, ব্যাংক লুট করে টাকা নিয়ে যাচ্ছে, কানাডায় বাড়ি দেখছেন, বিভিন্ন জায়গা দেখছেন, এই যে তার এই মানব পাচার, অনিয়মিত যে টাকাটা আসছে না, হুন্ডিতে ওই টাকা রয়ে গেছে। আর এই টাকাটা কখনো মাদক, কখনো ইয়াবা, কখনো পাচার, এই জায়গাগুলোতে যাচ্ছে। কাজে আমি মনে করি আমাদের রাষ্ট্রের নীতি নির্ধারকদের বোঝা উচিত আমরা আর কতদিন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে করবো। আমরা যখন এই কথাগুলো বলছি, একদিকে সাগর, একদিকে বঙ্গোপসাগর দিয়ে যে লাগছে, আমি মনে করি বাংলাদেশ যদি আমরা নিজেদেরকে মধ্যায়ের দেশ বলি, আইয়ুব খান আমল থেকে এখন পর্যন্ত যখন যে সরকার উন্নয়নের গল্প বলছে, সেই উন্নয়নের গল্প বাংলাদেশ যদি নিরাপদ করতে চায়, সুশাসনের বাংলাদেশ করতে চায়, এই অভিবাসন, অনিয়মিত অভিবাসন, বাংলাদেশ থেকে কেউ অস্ট্রেলিয়া যাবে, কেউ সাগরপথে এভাবে যাওয়ার চেষ্টা করবে, ভূমধ্যসাগরে মরবে, গ্রিসে যাওয়ার জন্য মরবে, আমরা এই চিত্র দেখতে চাই না। জি, মাহফুজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেটি আসলে শরীফের শুরুতে বলছিলেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কি করছে, আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কি কোনো তথ্য নেই, বা সেইটি নিয়ে কি সরকারকে তারা অ্যালার্ম করছে বারবার, বা কি ভূমিকা আসলে, সেটি নিয়ে যদি একটু আপনার কাছ থেকে জানি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ তো এখানে অনেকখানি সীমিত, কারণ এখানে অন্য আরেকটা মন্ত্রণালয় আছে যারা প্রবাসীদের কল্যাণ সেই অংশটুকু দেখে, এবং একই সঙ্গে প্রবাসী যে সমস্ত শ্রমিকরা যায় তাদের যাচাই বাছাই করা যে প্রসেসের মধ্যে দিয়ে করতে হয়, সেটা সেই মন্ত্রণালয়ের অধীন। পররাষ্ট্র মন্ত্রণালয় কেবল দূতাবাস পরিচালনা করে, এবং সেইখানে প্রবাসী যে সমস্ত বাংলাদেশিরা থাকে তাদের দেখভাল করার একটা দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে দূতাবাসের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপরে বর্তায়। সুতরাং এইখানে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় হলো আপনার রিসিভিং এন্ডে, কারণ যাচ্ছে যখন বাংলাদেশ থেকে, সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই। সেই প্রবাসীরা যখন প্রবাসে যায় এবং সেখানে কোনো বিপদের সম্মুখীন হয়, তখন দূতাবাসের একটা দায় পড়ে,
এবং একই সঙ্গে তাদেরকে ওই কিছুটা কনসুলার সার্ভিস যেটা দিতে হয় সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন সেটুকু দিয়ে থাকে। সুতরাং এই যে আজকে যে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করছি, এইটাতে অবশ্যই একজন বাংলাদেশি হিসেবে এবং বাংলাদেশ সরকারের একটা অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা উনি বললেন যে সচেতনতা তৈরির ক্ষেত্রে যদি কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে সেটা ছাড়াও ধরেন যেই মানুষ প্রতি মানে লিবিয়া হয়ে যাচ্ছে, ফলে লিবিয়ার হয়ে যে এই রকমের একটা ডেঞ্জারাস পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সেই তথ্যটি কি আসলে দূতাবাসে আসে না, বা সেখান থেকে কি তারা আরেকটু গভীরে গিয়ে পর্যালোচনা করে তথ্য দিতে পারে না সরকার? এই দূতাবাস এই তথ্য শুধু দূতাবাস কেন, এই তথ্য তো আমরা কম বেশি সবাই জানি, যারা বাংলাদেশে বসে আছি তারাও জানি, কেননা এটা তো আমরা এই 30-35 বছর ধরে দেখছি একই ধরনের ঘটনা বারবার ঘটছে। তো সেইখানে এই এন্ডে অর্থাৎ দেশে আমাদের করণীয় অনেক কিছু আছে, তো সেইটুকু যদি আমরা করতে পারি, যেমন কেন যায় হলো ভাগ্য অন্বেষণে যায়, কারণ তারা মনে করে এই বিশাল একটা জনসংখ্যা বা জনগোষ্ঠী তারা মনে করে যে বাংলাদেশে তাদের কোনো ভাগ্য নাই, অর্থাৎ বাংলাদেশে তাদের ভাগ্যে তারা বিশ্বাসী না, এই জন্য তারা বিদেশে চলে যেতে চায়, যে দেশে যেভাবে পারে। আপনি বলছেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক যে ভূমধ্যসাগরে তারা নৌকার মধ্যে ছিল এবং সেই নৌকা ডুবিতে তাদের প্রাণ হারায়, অথবা দীর্ঘক্ষণ সেখানে থাকার কারণে ডিহাইড্রেশনে তারা প্রাণ হারায়। কিন্তু আপনি যদি অপশন দিতেন, দেখা যেত অত সব কিছু জানার পরেও আমাদের জনগোষ্ঠীর একটা বড় অংশ সেই কাজটি করতে আগ্রহী হতো। তার মানে সরকারের দায়িত্ব হলো এখানে যে তাদেরকে তাদের ভাগ্যে বিশ্বাসী করা, বাংলাদেশের ভবিষ্যতে বিশ্বাসী করানো, যাতে তারা এই ধরনের ঝুঁকির আশ্রয়টা না নেয়। সেটি তো অবশ্য অনেক বড় বিষয়, কারণ ভাগ্যে বিশ্বাসী করতে হলে দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক পরিস্থিতি অনেক কিছুর উপরে নির্ভর করছে। কিন্তু এই কাজটিতে যেই ভরসা করে তারা যাচ্ছে, এটি একটি মিথ্যা আশ্বাস, যেটি শরীফ ভাই বলছিলেন। এমনকি যেই পথে তারা যাচ্ছিলেন সেটি খুব ভয়াবহ। ফলে এইখানে অভিভাবক হিসেবেও তো রাষ্ট্রের ভূমিকা, যে তারা আটকে দিবে যে তুমি যে পথটিতে যাচ্ছ অবশ্যই সেটি ঠিক রাষ্ট্র কোনোভাবেই এড়াতে পারে না, এবং এড়াতে পারে না। আমার মনে হয় এটা এই প্রশ্ন উনাকে জিজ্ঞেস করলে উনি বলতে পারবেন, কেননা এরা প্রত্যেকেই ঢাকা ইমিগ্রেশন পার হয়ে যায়, এয়ারপোর্টের মাধ্যমে যায়, ইমিগ্রেশন পার হয়ে যায়। আমি এক বছরে ধরেন 5-6 বার বিদেশে যাই, আমাকে প্রতিবার ইমিগ্রেশন যে পরিমাণ প্রশ্ন জিজ্ঞেস করে, এর অর্ধেক প্রশ্ন জিজ্ঞেস করলো ইমিগ্রেশনের পক্ষে। ইমিগ্রেশনের লোক যারা কাজ করেন দে আর এক্সপার্ট, তাদের পক্ষে খুব সহজেই বের করা সম্ভব যে লোকটি যাচ্ছে সেই লোকটি কোন উদ্দেশ্যে যাচ্ছে, কেন যাচ্ছে, এবং তার বৈধ কাগজপত্র আছে কি নাই সেটাও যাচাই বাছাই করা তার পক্ষে সম্ভব। এবং প্রয়োজন পড়লে সেখানে আপনি অতিরিক্ত ডেস্ক দেন যারা যাচাই বাছাই করবে। কিন্তু এইভাবে মৃত্যু রাষ্ট্র হিসেবে কোনোভাবে মেনে নেওয়ার কোনো কারণ নাই। জি, মোহাম্মদ শাহ আলম, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আসলে এটি তো সত্যি যে অনেক সাধারণ মানুষকে যেভাবে আলাদা করেও জেরা করা হয়, যদি কাউকে সন্দেহ হয়, আমরা সেটিও দেখেছি, ইমিগ্রেশন আলাদা করে নিয়ে আলাদা ডেস্কে জিজ্ঞাসা করা। আমি ইমিগ্রেশনের এই ধরনের মানুষ ছিলাম, আমি বিষয়টা ভালোভাবে ব্যাখ্যা করে দিতে পারবো আপনাকে। বেসিক্যালি যে ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট, আমি যদি ইমিগ্রেশনের পক্ষে কথা বলতে যাই, আমি পক্ষে বলবো না, বলছি না, যদি বলতে যাই তাহলে দেখবেন আপনি ইমিগ্রেশনের লোকের কিছু ভালো যুক্তি দিবে। আমি শুধু যুক্তির খাতিরে কথাটা বলছি, আমি সাপোর্ট করছি না এই নোশানটা। আমি এখন যেটা বলবো, ইমিগ্রেশন কি বলবে যে জনশক্তি ব্যুরোর ক্লিয়ারেন্স আছে, আমি কিভাবে তাকে আটকাবো? জনশক্তি ব্যুরোর ক্লিয়ারেন্স কিভাবে আসে, ছাড়পত্র কিভাবে পায়? ওই মালয়েশিয়া কিংবা সৌদি আরব বা বিভিন্ন দেশে যে লেবার উইং, তারা তাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রিগুলোতে, লিবিয়ারিয়াতে। একটা যখন জনশক্তি ব্যুরো ক্লিয়ারেন্সটা দেওয়া হবে, কি করতে হবে? দেখতে হবে চাকরির ভিসা আছে কিনা। চাকরির ভিসা থাকলেই হবে না, চাকরির ভিসার এগেইনস্টে আসলেই চাকরিটা আছে কিনা। চাকরির থাকলেও হবে না, চাকরিটা পর্যাপ্ত মানসম্মত, তার সম্মানী বেতন আছে কিনা। এই তিনটা জিনিস যখন ক্লারিফাইড হয়ে নিশ্চিত মনে করবে যে না, এই লোকটা গেলে, ওই দেশে গেলে তার কোনো সমস্যা হবে না, তখনই তাকে ছাড়পত্র দেওয়ার কথা। আবার আপনি তাকে জিজ্ঞাসা করেন লেবার উইংকে, বলবে আমাদের জনশক্তি খুবই কম, একটা মানুষ আমরা কয় জায়গায় যাবো, ছোটাছুটি করবো, সবাই আমরা আঙুল দেখাতে পারি, এটা যথেষ্ট না। আর আমি এই কথাটা একমত না যে প্রলুব্ধ ভিকটিমরা দায়ী, আমি না। যারা প্রলুব্ধ করে তারা বরং বেশি দায়ী, আর যারা ফ্যাসিলিটেটর আমরা, এই বড় চেয়ারের মানুষগুলো, যারা জিনিসটা দেখেও না দেখার ভান করি, বোঝেও না বোঝা ভান করি, এটা ইমিগ্রেশন বলেন,
লেবার উইং বলেন, জনশক্তি ব্যুরো বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলেন, কেউ দায় এড়াতে পারে না। অবশ্যই এখানে আমরা নীতির বাণী শুনিয়ে কোনো কাজ হবে না। শক্ত আইন আছে আমাদের দেশে, মানব পাচার প্রতিরোধ দমন আইন আছে। 26 সালে আইনটা নতুন করে আবার অধ্যাদেশও হয়েছে। আইনটা প্রয়োগ কি পরিমাণে কম হচ্ছে, আমি শুধু একটা উদাহরণ আপনাকে দিই। এই আইন অনুসারে আমাদের 2012 সাল থেকে আমাদের কাছে জাতীয় মানব পাচার দমন সংস্থা আইনে আছে। একটা প্রোগ্রাম আপনি এই গত 12 বছরে একটা সিঙ্গেল প্রোগ্রাম যে মানব পাচার দমন সংস্থা কিছু লোককে একত্র করে কথা বলেছে, একটা সাংবাদিক সম্মেলন করেছে, কোনো অ্যাক্টিভিটিসকে আপনি দেখেছেন? আপনি বলতে পারবেন এই সংস্থার সদস্যকে বা কারা কি আছে? পারবেন না, কোনো অ্যাক্টিভিটিস নেই। আমি একটা উদাহরণ দিলাম। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, তারা বহুদিন যাবৎ বলে এসেছেন আমরা শুধু বৈধ প্রবাসীদের মন্ত্রণালয়, আমরা অবৈধদের না। অফিসিয়ালি বলেছেন কথাগুলো। কি করে বলতে পারে মানুষ এগুলো? আমি বলছি না ইমিগ্রেশন যে জাতীয় কি বলে জনশক্তি ব্যুরোর ছাড়পত্র দেখে সিলটা মেরে দেয়, এটাকে আমি জাস্টিফাই করছি না। আমি বলছি এই এরকম একটা ছাড়পত্র যদি উনি দিতে না পারেন, না দেবেন। চাকরির ভিসা, চাকরি নেই, চাকরির ভিসা নেই, ট্যুরিস্ট ভিসা, জিয়ারা ভিসা, সেগুলোতে কি করে ছাড়পত্র পড়ে? কেন আমি এরকম একটা ছাড়পত্র দেব? আমি যখন আপনি আমাকে প্রলুব্ধ ভিকটিম বলে দায়ী করছেন আমার প্রলোভনকে, আমি একজন আমজনতা, আমি একজন করদাতা নাগরিক, আমি কি বিশ্বাস করবো না ইমিগ্রেশনের সিলটাকে? আমি কি বিশ্বাস করবো না জনশক্তি ব্যুরোর ছাড়পত্রটাকে? আমি কি বিশ্বাস করবো না যে ক্লিয়ারেন্সে এসেছে, আমার দূতাবাস আমাকে বলছে যে না ইউ ওয়েলকাম, কোনো সমস্যা নেই? আমার কি অন্যায় হয়েছে বিশ্বাস করাটা? তো কেন আপনি আমাকে শুধু দায়ী করছেন না, আমাকে প্রোটেকশন দিচ্ছেন না? কেন আপনি প্রোটেকশন দিচ্ছেন শুধুমাত্র এই মূল হোতাদেরকে? কেন? আমরা মানব পাচার এটা একটা অফিসিয়ালি একটা সংঘবদ্ধ অপরাধ। আর সংঘবদ্ধ অপরাধে আমাদের রোলটা কি থাকছে? ওই আম্বর আলী, বস্ক আলী, কিছু লোকাল মাদারীপুরের দালাল আর ঢাকার দালাল কয়েকটাকে ধরে আপনি মানব পাচার দমন করবেন, আর মূল হোতা যারা আছে তারা তাদের মতো করে ঘুমাবে। আর আমাদের কতগুলো বিভ্রান্তিতে আমরা থাকি। কি বিভ্রান্তি? যাই হোক, কিছু টাকা তো আমাদের আসছে, রেমিটেন্স তো আসছে। অ্যাবসলিউটলি ফলস, অ্যাবসলিউটলি ফলস। আমি দুটো কথা আপনাকে বলি। প্রথম কথা, মানব পাচারের মাধ্যমে যে অর্জিত রেমিটেন্স যদি কিছু আসে, এটা কি সে ব্যাংকিং চ্যানেলে আসে? না, এটা টাকাটা যায় হুন্ডি ব্যবসায়ীর কাছে, মানব পাচার চক্রের সহযোগীর কাছে। হুন্ডি ব্যবসায়ীটা লিবিয়ায় বলেন, মালয়েশিয়া বলেন, যেখানেই বলেন, যখন ফরেন রেমিটেন্সটা কালেক্ট করে, সে কি এই রেমিটেন্সটা বাংলাদেশে ব্রিফকেস করে পাঠিয়ে দেয়? না, সে ওই দেশে এটা আরামে থাকে, ওই দেশে তার স্বর্গ গড়ে, ভিন্ন ভিন্ন দেশে, মানে দেশের বাইরে। তো দেশে এটা পেব্যাক কী করে হয়? আমি $10 দেই, 10 দিরহাম দেই, কিংবা 10,000 দিরহাম দেই, আমি যখন কষ্টার্জিত রেমিটেন্সটা আমি হুন্ডি ব্যবসার হাতে তুলে দিলাম, এটা পেব্যাক কী করে হয় আমাকে বলেন? পেব্যাক হওয়ার কোনো ব্যবস্থা নেই যদি বাংলাদেশে কোনো ক্রাইম প্রডিউসড মানি এটা এগেনস্টে তৈরি করা না হয়। এটা আপনার মাদকের টাকা হতেও পারে, মুক্তিপণের টাকা হতে পারে, কিংবা দুর্নীতির টাকা হতে পারে। আর উল্টোভাবে আবার বলি, আপনাকে উল্টোভাবে বলি, আমি যদি একটা দুর্নীতিবাজ মানুষ হই, আমি যদি মালয়েশিয়ায় আমি টাকা নিয়ে যেতে চাই, এটা 1 লাখ টাকা হোক আর 1 লাখ কোটি টাকা হোক, আমি কি আসলে ফিজিক্যালি টাকাটা নিয়ে যাই? না, আমি টাকাটা এই দেশে হুন্ডি ব্যবসার হাতে তুলে দিই। হুন্ডি ব্যবসায়ী কী করে? তার কাউন্টার পার্ট মালয়েশিয়া বা লিবিয়া যেখানেই বলেন, তার কাউন্টার পার্টের সাথে কথা বলে ওখানে বাংলাদেশের প্রবাসী শ্রমিকের কাছ থেকে, মাইন্ডেড, বাংলাদেশের প্রবাসী শ্রমিকের কাছ থেকে এই রেমিটেন্সটা আদায় করে নেয় বা সংগ্রহ করে নেয়, করে ওই যে দুর্নীতির টাকা, মাদকের টাকা, ওটা দিয়ে পেব্যাক করে। এই টাকাটা যদি আপনার একটা রুটিন রেমিটেন্সে যেত, অথরাইজ ডিলারের মাধ্যমে হতো, তাহলে কী করতো? বাংলাদেশ সরকার এই টাকাটা পে করতো এবং রেমিটেন্স আমাদের কাছে থাকতো। আমি একটু কথা শেষ করছি আপনাকে। আমরা একটা বিভ্রান্তির মধ্যে আছি। আমরা খুব বড় বড় চেয়ারের মানুষগুলো, আমি অনেক বড় মানুষের সাথে কথা বলেছি, চোখ বুঝে নাক বুঝে বলে না আপনি জানেন না, আসলে ব্যাপারটা আমাদের রেমিটেন্স আসে, অঙ্ক কষে বুঝিয়ে দেওয়া হচ্ছে, কোনো আসে না, তারপরে উনি বিভ্রান্তিতে থাকেন, মনে করেন বাংলাদেশের রেমিটেন্স। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন, যেই টাকাটা আমার ফর্মাল চ্যানেলেই ঢুকতে পারছে না, ব্যাংকিং চ্যানেলে যাচ্ছে হুন্ডি ব্যবসায়ীর কাছে। উল্টোভাবে আমি আরেকটা কথা বলি, লিবিয়ায়
যে রেমিটেন্সটা কালেক্ট করে মানব পাচারকারী বলেন বা দুষ্টচক্র বলেন, ওখানেই কেন মারধরের ঘটনাটা ঘটে? মালয়েশিয়া অন্য দেশে কম হয় কেন হয়? কারণ ওই দেশে এরকম কোনো পণ্য বা সেবা বিনিময়ের ব্যবস্থা নেই। একটা পণ্য বা সেবা, সেজন্য সেখানে কি করতে হবে? আমি যদি লিবিয়ার একজন মানে হুন্ডি চক্রের একটা সদস্য হই, আমি যদি কিছু ফরেন রেমিটেন্স ওই অঞ্চলে কালেক্ট করি, আমাকে আপনি বলেন তো আমি কিভাবে এই বাংলাদেশে যার থেকে টাকাটা কালেক্ট করেছি তার আত্মীয় স্বজনকে বাংলাদেশে কিভাবে পেব্যাক করব? পেব্যাক করতে গেলে আমার আরো কিছু ভিকটিম ধরতে হবে, তারা পিটাতে হবে এবং মুক্তিপণ আদায় করতে হবে। সেই টাকাটা আবার এখানে ব্যাক সেটা তো মানব পাচার থেকে আমরা রেমিটেন্স আমাদের হারাচ্ছি, বাড়ছে তা না, এটা বিভ্রান্তিপূর্ণ ধারণা। বিষাক্ত সেবা বা পণ্য আমরা পাচ্ছি, আমার পাচারকারী দলের শক্তি বাড়াচ্ছি, আমার দরিদ্রতা বাড়াচ্ছি। আমাদের হাসান সাহেব অনেক সুন্দর করে বললেন যে 40 বছর ধরে মাদারীপুরের লোক বিদেশে যাচ্ছে, তার কাছে গেম হয়ে গেছে, একটা গেম, মানে এটা অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চারাস মানুষগুলো কেন ধনী হচ্ছে না? কেন বাংলাদেশের দরিদ্রতম দেশ হিসেবে আছে? আমার দেশের সম্মান মর্যাদা, আমরা মধ্য আয়ের দেশ বলছি, একটা রোহিঙ্গা যদি যায়, এটা আমার একটা যুক্তি খুঁজে পাওয়া যায়। বাংলাদেশের মানুষ কেন যাচ্ছে? অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছে? মোটেও না। বাংলাদেশের মানুষ যাচ্ছে প্রলুব্ধকারী মানব পাচার চক্রের তার কবলে পড়ে প্রতারণার শিকার হয়। আবারও একই প্রসঙ্গে জাতিসংঘ, যদিও শরীফ ভাই বলছিলেন, একটু আপনার কাছে আবারও আসতে চাই এই প্রসঙ্গে, পরে আমি একটু উন্নত বিশ্বের খবরেও জানতে চাইব। 2025 সালে কেবল এই এক বছরে IOM বলছে যে 1000 ছাড়িয়েছে এই ভূমধ্যসাগর অভিবাসীর যে মৃত্যুর সংখ্যা। তো এই সংখ্যাটা, তার মানে প্রতি বছর হিসাব করলে সংখ্যাটা তো অনেক বড়। এইখানকার যে মৃত্যুর পরে যে লস, সেটিও কি বাংলাদেশের জন্য একটা বড় অ্যালার্মিং নয় বা অনেক বড় ক্ষতি নয়? ক্ষতি কতটা সেটাকে আমি আপনাকে বলি। এই গোটা পৃথিবীর, এই বাংলাদেশের এই গোটা পৃথিবীর সমস্ত সম্পদ দিয়ে আপনি একটা মানুষের জীবন পাবেন না। তার মানে মানুষের তো মূল্যবান তার কিছু নাই। আজকে সুনামগঞ্জে যে পরিবারগুলো তার সন্তান হারালো, ওকে বাকি পৃথিবীর সব সম্পদ দিয়ে কেউ সন্তানকে পাবে? পৃথিবীতে মানুষের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। কিন্তু ধরেন বাংলাদেশ যেহেতু 17 কোটির দেশ, আপনি ধরেন ইরান পুরো যুদ্ধ চলছে, পুরো যুদ্ধেই হয়তো 1-1.5 লোক মারা গেছে এই পর্যন্ত। আমাদের শুধু ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় 300-400 লোক মরে যায়। এক রানা প্লাজায় ভবন ধসে আমাদের 1200-1300 লোক মরে যায়। সড়ক দুর্ঘটনায় আমাদের লাখ লাখ মরে। আমাদের তো আসলে আমাদের সরকার বা নীতি নির্ধারণ, আমি আবারও বলি, তারা মনেই করে না এই যে মানুষজন ভূমধ্যসাগরে মারা যাচ্ছে, এই যে আমার দেশের মানুষ, তাদের জীবনগুলো বাঁচানো জরুরি। আমি কেন সরকারের কথা বলি, দেখেন বাংলাদেশের আসতে এই যে খুব সহজেই আমাদের মানে পররাষ্ট্র মন্ত্রণালয় বলবে যে কাজটা প্রবাসী, প্রবাসী বলবে কাজটা পাচার, স্বরাষ্ট্র বলবে কাজটা, এই পিলোপাসগুলো আমাদের চলতে থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বিশেষত আমার বাংলাদেশের মানুষ। আমি যদি সেই জন্যই বললাম, আমি এই যে আমার 1 নাম্বার বাংলাদেশ প্রথম, তো সেজন্যই আমি জিজ্ঞেস করছি যে আমি আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমার পররাষ্ট্র মন্ত্রণালয় মিলে গত 3 বছরে কি একটা সচেতনতা ভিডিও তার সাইটে আছে? স্যার বললেন করার কিছু নেই, শুধুমাত্র লেবার উইং করে। লেবার উইং তো আমাদের যিনি অ্যাম্বাসেডর থাকেন তার অধীনে, তার কথা শুনুক বানানো, বলতে পারে যে সে অ্যাডমিন থেকে শোনো না। কিন্তু কাগজে কলমে যেই পারমিশনগুলো আসে, আপনি স্যার যেটা বললেন যে ট্যুরিস্ট ভিসা অন্য ভিসা যায়, আমি আপনাকে বলি ওয়ার্ক পারমিট নিয়ে যাচ্ছে আপ টু ব্রাজিল। এই যে USA যে নিয়মিত লোক পাঠাচ্ছে, আমরা এখন দেখছি আমাদের শুধু বিএমইটি এখন ব্রাজিল পর্যন্ত ছাড় দিয়ে দিচ্ছে। আপনার 1-1.5-2 হাজার লোককে ছাড়পত্র দিয়ে দিয়েছে। আমার গত সপ্তাহে আমেরিকার মিটিং, আপনি দেখেন এই যে আপনি ব্রাজিল পর্যন্ত ছাড় দিলেন 1.5-2 হাজার লোককে, আপনি অদ্ভুত সব, কেউ কষায় কেউ পেশা, তারা সব হচ্ছে আপনার ল্যাটিন আমেরিকা হয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছে। রাষ্ট্র 100 জন লোককে ছাড় দেওয়ার সময় ব্রাজিল তারা কি ফলো আপ করেছে? আমি যে 100 জন লোককে প্রথম ব্রাজিলে পাঠানোর অনুমতি দিলাম, তারা কি ব্রাজিলে কাজ পেয়েছে? তারা কি চাকরি পেয়েছে? রাষ্ট্র যে রাশিয়া যুদ্ধ চলছে, সে যদি ইউক্রেনে লোক পাঠানো, রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ায় লোক পাঠানোর উপর দিচ্ছে চাইনিজ একটা কোম্পানিতে, রিক্রুটিং এজেন্সি যাকে দিচ্ছে, সেই রিক্রুটিং এজেন্সি 5 বছর আগে আলজেরিয়ায় লোক পাঠানোর জন্য মানব পাচারের দায়ে অভিযুক্ত হয়েছে, তার লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে, সে আবার হঠাৎ করে রাশিয়া যুদ্ধে দিচ্ছে। আপনি হয়তো শুনছেন বিশ্বকাপ বন্য কিছু চললে মানব পাচার হয়। যুদ্ধে রাতিমতো বাংলাদেশিদের কাজের কথা বলে যুদ্ধে নিয়োগ করা হচ্ছে ফ্রন্ট লাইনে। এই যে আপনার সমুদ্রপথ দিয়ে সাগর দিয়ে চলে যাবে, এই যে গত বছর শুধু 21,000 লোক গিয়েছে।
সারা পৃথিবী মিলে যত লোক যায় তার এককভাবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি 20-25% এককভাবে যায়। আমার ইতালিতে যে বাংলাদেশ দূতাবাস আছে, আমার ইউরোপের যে দেশগুলোতে বাংলাদেশ দূতাবাস আছে, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারা এটা বন্ধের জন্য কি উদ্যোগ নেই? বন্ধের কি কোনো রাস্তা নেই? আমি বলি বন্ধের রাস্তা আছে। আপনি কি মাদারীপুর, সুনামগঞ্জের এই জায়গাগুলো জনপ্রতিনিধি, ইউনিয়ন চেয়ারম্যান, মসজিদের ইমাম, কমিউনিটি প্রত্যেকে কি রাষ্ট্র উদ্যোগ নিয়েছে? প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে আমি বুঝাবো যে ভাই তুমি যে ইউরোপে যাচ্ছ হয় সাগর পথে মরবা, তুমি মনে করো যে সাকসেসফুল ওই পাশে গেলা, এই যুগটা হচ্ছে আঙুলের ছাপের যুগ। তুমি পৌঁছানো মাত্র বুঝো তুমি অবৈধ পথে এসছো, তার মানে তোমার সেন্টার হচ্ছে ডিপোর্টেশন সেন্টার। ডিপোর্টেশন সেন্টারে তুমি হয়তো অ্যাসাইলাম সিক করতে পারবা, বলবা অ্যাসাইলাম সিক বাংলাদেশিদের রিফিউজাল হার হচ্ছে 99%। তার মানে তুমি কোনোভাবেই তো তুমি ওখানে আসলে লিগালি থাকতে পারবে, তার ইলিগালি কি তুমি লুকিয়ে চুকিয়ে কাজ করবা, তার রেজাল্টটা কি? আমি আবারও বলি, রেজাল্টটা আমি মাদারীপুর দিয়েই বলি যে ইতালি যে যাচ্ছে সেই মাদারীপুর বাংলাদেশের হিসাবে সবচেয়ে দরিদ্রতম জেলা। তার মানে আপনি মানব পাচার, এবং আপনি ধরেন যদি অনিয়মিত পন্থায় যান, আপনি আয়ও করেন, আপনি তাই আপনার আয়টা আপনি নর্মালি ব্যাংকে ঢুকাতে পারবেন না। তার মানে এটা হচ্ছে আলটিমেটলি রাষ্ট্র কিন্তু কোনোভাবে লাভবান হচ্ছে না। কিন্তু এই যে এখন রাষ্ট্র ভাবে কি আমার তো কোনো বিনিয়োগ হচ্ছে না, এই যে সৌদি আরবে যাচ্ছে, মালয়েশিয়া যাচ্ছে, বছরে যে $30 বিলিয়ন পেল, এটা সত্যি এই $30 বিলিয়ন রাষ্ট্রের কোনো উদ্যোগ নেই। এই যে আমাদের সরকার দেখবেন যখন যারা ক্ষমতায় আসে, যখন বলবে যে মধ্যপ্রাচ্যে মারা গেছে, কোনো লাশ ফিরেছে, খুব গল্পে তারা গিয়ে বলে তাকে 3 লাখ টাকা দিয়েছি আমরা। আজ পর্যন্ত কোনো ওই 3 লাখ টাকার 1 টাকাও রাষ্ট্রের না। আপনি কি জানেন এটা কার টাকা? ওই প্রবাসী কর্মী তার যাওয়ার সময় 3,500 করে ফি দেয়, সেটা এখন আপনার 2-3-4 হাজার কোটি টাকা হয়েছে। সেই টাকা কল্যাণ ফির টাকা, তার টাকা দিয়ে তার লাশের টাকা দেয়, এবং যখন যারা নীতি নির্ধারক করে তারা মনে করে যে আমরা টাকা দিচ্ছি। এমনকি ওজেনাস কল্যাণ বোর্ড নামে সরকারি প্রতিষ্ঠানে যে কর্মকর্তারা বসে আছে, রাষ্ট্রের কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, বিসিএস ক্যাডার, তার বেতনটাও যে প্রবাসী কর্মীর টাকা। তাহলে যারা $30 বিলিয়ন পাঠায় তার জন্য আপনি রাষ্ট্রের কি বিনিয়োগটা করেছেন? সৌদি আরবের কথা বলছি, সেখানে আপনার যে রাতারাতি হাজার হাজার লাখ লাখ কর্মী চলে গেল। স্যার বলছিলেন গল্পের কুয়েতে মধ্যপ্রাচ্যের কাজ নেয়, তো আপনি কাজ নেয় সমস্ত কিছু জানেন, তার পারমিশন পাচ্ছে কেন? কি কারণে? বিএমইটি তার ছাড়পত্র দিচ্ছে। ও যখন গিয়ে কাজ পাবে না, আপনি ধরবেন কাকে? সর্বোচ্চ ওই রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করবেন বা ফেরত পাবেন। কিন্তু রিক্রুটিং এজেন্সিকে জরিমানা করছে কি? ওই বিএমইটি কর্মকর্তা। তো তাকে তো ছাড়পত্র বিএমইটি দিয়েছিল, যেই কর্মকর্তা তাকে ছাড়পত্র দিয়েছিল, আজ পর্যন্ত কি সেই কর্মকর্তা জবাবদিহিতার মতো আসছে? আপনি এই যদি দেখেন আমাদের সরকারের যে দায়িত্বশীল আছে, আপনি একজন থেকে আরেকজনকে দায়িত্ব চাপাচ্ছেন, কিন্তু লোক মরছে কার? লোক তো পড়ছে বাংলাদেশে। সারা পৃথিবীতে গুগল সার্চে, ইউএস স্ট্যাটিক্সে, ক্যাম স্ট্যাটিক্সে 1 নম্বর তো বাংলাদেশ। সারা পৃথিবীর মধ্যে আপনি পরিচিত হচ্ছেন কি? আমরা যখন ইউরোপে কোনো মিটিংয়ে বা যেখানে বসি, ও আমার দিকে বাঁকা চোখে তাকায়, কেন? তোমার লোক কেন সব এইভাবে আসতে চায়? আপনি আমার বৈধ ছেলেমেয়েরা স্টুডেন্ট ভিসা পাচ্ছে না, বৈধ কাজের জন্য পাচ্ছে না, আলটিমেটলি তো দিন শেষে রাষ্ট্র ক্ষতিগ্রস্তই হচ্ছে। আর দিন শেষে যদি আমি আমার আরও লসের কথা বলি, এই লসের শেষ নাই। কাজেই আর দিন শেষে আপনি যে প্রশ্নটা বলে সেটা দিয়ে শেষ করি, আমার মানুষ মারা যাচ্ছে। আমার মানুষ, কত মানুষ মারা যাচ্ছে সেই লাশের সংখ্যা নেই। 25,000 মানুষ বিভিন্ন দেশে মারা গেছে। লাশ তো আসলে যখন সাগরে পচে গলে যায়, 25-30 বড় না হলে আমরা জানি না, সেই লাশগুলোর তো হিসাব নেই। এই 25,000-এর মধ্যে বাংলাদেশি কত? আমার হিসাব বলে প্রতি বছর গড়ে অন্তত পক্ষে 100 আছে বাংলাদেশে মিনিমাম মারা যায়। এই যে এত লোক মারা যাচ্ছে, এটা থামানোর জন্য আপনি রাষ্ট্রের উদ্যোগটা কি আছে? থামানো কিন্তু সম্ভব, চাইলেই সম্ভব। স্যার যেটা বলছেন, আপনি ধরেন না পাচারকারীদের হোতাকে, কার টাকা আসলে এদের বাংলাদেশে লেনদেন হয়, ওই সংঘবদ্ধ অপরাধ চক্রকে আপনি ধরেন। জি, সেই অপরাধ চক্রের ধরার কথাই আমরা বলবো। তবে তার আগে একটু মাহফুজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, যেই ইমেজ লসের কথা শরীফ ভাই শেষের দিকে বলছিলেন, আমাদের ভিয়েতনামের ভিসা এখন বন্ধ, ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না এরকমের দেশগুলো, দুবাই ভিসা দিচ্ছে না, এর আগে আরও একটি লম্বা তালিকা তিনি দিচ্ছিলেন, ওয়ার্ক ভিসা তো দিচ্ছেই না। এবং এর দিন শেষে খুঁজতে গেলে দেখা যায় যে এর সবগুলোর কারণই আসলে আমাদের ইমেজ লস কিংবা এই যে দুর্নীতি অভিবাসনের ক্ষেত্রে। সেই ক্ষেত্রেও কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আসলে কি করণীয়? যে ইমেজ আরও বাড়ানোর জন্যই তো ভূমিকা রাখে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়। আমি জনাব শরীফ যেগুলো বলেছেন প্রতিটা কথাই সত্য, কিন্তু যদি উপসংহারে নিয়ে আসি তাহলে দেখা যাবে যে এন্টায়ার দায়টা সরকারের, রাষ্ট্রের। হ্যাঁ, কারণ জনগণ তো রাষ্ট্রেরই, সুতরাং তাদেরকে প্রোটেকশনের দায় দায়িত্ব রাষ্ট্রের। তো রাষ্ট্র যেহেতু পরিচালনা করছে এখানে সরকার, সুতরাং সরকারের দায় আসে, এবং সরকারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা অন্য যে কোনো মন্ত্রণালয়ই বলেন, প্রত্যেকেরই কম বেশি দায়িত্ব এখানে বর্তায় এবং দায়িত্ব এখানে রয়েছে। আর এটা সত্য, খুবই দুর্ভাগ্যজনক যে দেশের বাইরে বাংলাদেশের ভাবমূর্তি ভালো না। আমাদের ভাবমূর্তির একটা সংকট আছে। তার একটা কারণ এই যে বেআইনিভাবে অথবা যেন তেনভাবে আমরা এক দেশ থেকে, মানে বাংলাদেশ থেকে অন্য আরেকটা দেশে যেতে চাই,
এবং এই যাওয়ার পথে আমরা যে সমস্ত পদ্ধতি অবলম্বন করি সেইগুলোর কারণে, এবং একইভাবে দেখা যায় যে যাওয়ার পরেও আমরা যে সমস্ত কাগজ সেখানে প্রডিউস করি, এমনকি ভিসা নেওয়ার ক্ষেত্রেও যে সমস্ত কাগজ আমরা জমা দিই, এর অধিকাংশ আপনার দেখা যায় যে আপনার ফেক থাকে। তো সেই সমস্ত কারণে বাংলাদেশের দুর্ভাগ্যজনক যে আমাদের ইমেজ দেশের বাইরে খুব খারাপ। তবে যারা প্রবাসী আছেন তারা যখন কাজে নিযুক্ত হন, সেখানে সাধারণভাবে প্রবাসী বাংলাদেশি বা বাংলাদেশের শ্রমিকদের একটা সুনাম আছে। হ্যাঁ, কিন্তু সেইটা দিয়ে আপনি এই যে বাকি যে দুর্নামের কাজ আমরা করি সেটা কাভার করা যায় না। একসময় হয়তো কাভার করা যেত, বা দিন দিন এটার পরিমাণ এত পরিমাণ বাড়ছে যে এটার কাভার করা যায় না। না যাওয়ার কারণে উনি যেটা বললেন যে আমাদের ছাত্র যারা বিদেশে লেখাপড়া করতে যেতে চায় নিজের খরচে, তারা যেতে পারেন না, তারা ভিসা পান না। এমনকি অস্বাভাবিক না, আপনি খুঁজলে দেখবেন অনেক সরকারি কর্মকর্তাও দেশের বাইরে যেতে পারেন না, বিভিন্নভাবে তাদেরকে ভিসাতে গিয়ে জটিলতার সম্মুখীন হতে হয়, এবং অনেক ক্ষেত্রে তারা ভিসার আপনার বৈতরণী পার হতে পারেন না। তো এইরকম একটা অবস্থা থেকে অবশ্যই আমাদের এখন সচেতনতা বাড়াতে হবে, এবং সরকারকে সিদ্ধান্ত নিতে হবে একটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা বাংলাদেশকে বিদেশিদের কাছে কিভাবে দেখাতে চাই। আমরা যদি বাংলাদেশকে একটা উন্নত হওয়ার ইচ্ছে আমাদের মতো আছে, সেই ধরনের একটা দেশ হিসাবে দেখাতে চাই, তাহলে অবশ্যই এই আপনার বাংলাদেশের মধ্যে সুশাসনটা নিশ্চিত করতে হবে। এবং সুশাসনের একটা অংশ হলো এই উনি যেগুলো বললেন যে কি কি সমস্যা আমাদের প্রবাসী যারা যেতে চাচ্ছে প্রবাসে তারা মুখোমুখি হন, সেগুলো সবগুলো রিজলভ করা। এবং রিজলভ করা, প্রথম কথা হলো আপনাকে বিশ্বাস করতে হবে যেগুলো রিজলভ করা সম্ভব, তাহলেই কেবল সরকারের পক্ষে এগুলো রিজলভ করা যায়। আমি খুবই দুর্ভাগ্যজনক প্রতিমন্ত্রী মহোদয়ের একটা টেলিভিশন ইন্টারভিউয়ে শুনছিলাম, তিনি বলছিলেন যে সরকারের মানে কথা যদি কেউ না শুনে তাহলে কি করার আছে আমাদের, এই এত কিছু জানার পরেও যদি কেউ এইভাবে যেতে চায়। এখন সরকার যদি এই ধরনের কথা বলে, মানে তার মানে হলো সরকার নিজেই বিশ্বাস করছে না যে এটা সম্ভব এই কাজটা করা, তখন খুবই ডিফিকাল্ট। প্রথমে হলো সরকারকে বিশ্বাস করতে হবে, হ্যাঁ, যে না, আমি আমার দেশের মানুষকে বুঝাবো, সচেতন করব, এইটাই আমার কাজ, এবং এতে আমি সফল হতে পারবো, এই বিশ্বাসটুকু নিজের মধ্যে আনতে হবে। এবং এটা যখন আনতে পারবেন তখন ওই যে এক নম্বর হলো অবৈধভাবে এই অভিবাসীদের সমস্যাটা সমাধান করা যাবে, প্রবাসীদের সমস্যা সমাধান করা যাবে, এবং বাংলাদেশের ইমেজটা। এবং ফেক ডকুমেন্টের ভিত্তিতে অনুমোদন না দিলেও নিশ্চয়ই এই প্রবাসীরা আসলে যেতে পারছেন না বা পারবেন না। মোহাম্মদ শাহ আলম, একটু আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই। কানাডার নতুন, যেহেতু আসলে এই আশ্রয়ের প্রার্থীর কথা তুলছিলেন শরীফ ভাই, সেজন্যই জানতে চাওয়া, নতুন যে ভিসা নীতি করেছেন সেখানে নতুন তাদের যে আইন পাশ হয়েছে বিল C-12, এর প্রভাবে দেশটির আশ্রয়প্রার্থী বাংলাদেশি সহ হাজার হাজার শরণার্থীর আবেদন বাতিল হওয়ার শঙ্কা দেখা গেছে। এবং এর মধ্যে একটা বড় অংশই হচ্ছে যারা সেখানে আশ্রয়ের আশা করেছিলেন, এবং এরা ঠিক সমুদ্র পথে যাননি, তারা অন্যভাবেই বিমান পথেই গেছেন। এবং সেই সংখ্যাটা প্রায় অনেক, 3 লাখ আশ্রয় প্রার্থীর মধ্যে বাংলাদেশি আছে প্রায় 20,000-এর বেশি। এত মানুষকে কেন সেখানে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে, এবং বলে যে বাংলাদেশ অনিরাপদ, সেখানে আসলে তার জীবন শঙ্কার মধ্যে রয়েছে? প্রশ্নটা আরেকবার বলেন, আমি জানতে চাচ্ছিলাম যে এই সমুদ্র পথে না গিয়ে অন্য বৈধ পথে গিয়েও কানাডার মতো একটি দেশে নতুন নিয়ম করার কারণে অনেক প্রবাসী সেখানে চিন্তিত, তাদের আবেদন বাতিল হবে। এবং সেই সংখ্যাটি যারা আবেদন করেছে তারা আশ্রয়ের আবেদন করেছে, অ্যাসাইলাম চেয়েছে। আমি জানতে চাচ্ছি যে অ্যাসাইলাম চাওয়ার সংখ্যা বাড়ছে কেন আসলে? আমি বুঝতে পেরেছি। এটা কিন্তু আপনি ধরেন মানব পাচার, মানব চোরাচালান আর অনিয়মিত অভিবাসন, তিনটা কিন্তু ভিন্ন জিনিস। আপনি যে ইস্যুটা বলেছেন, আমার বিবেচনা এটা মানব পাচারের ইস্যুতে এটা আসবে না। আর অনিয়মিত অভিবাসনের বিষয়টা পাশাপাশি আরেকটা যেটা বিষয় আছে, এই কানাডা সহ ইউরোপ উন্নত বিশ্বে এখন কিন্তু আপনার ডানপন্থী একটা চাপ বাড়ছে, তারা অ্যান্টি ইমিগ্রেন্ট একটা পলিসিতে আসছে। তো এটা সব দেশেই এখন তারা চাচ্ছে ইমিগ্রেশন বিরোধী একটা প্রচারণাও আছে। তো কানাডা তো ইমিগ্রেন্টকে ওয়েলকামই করে, আরও ইউরোপের অনেক দেশেই করে। তো যখন আপনার সরকারের থাকা মানে প্রশাসন যন্ত্র যখন একটা কট্টর ডানপন্থী একটা রোল প্লে করে, তখন এই ইস্যুগুলো আসতে পারে।
তো আমার মনে হয় না এই যে 3 লাখ বা 20,000 যাদের কথা আপনি বলছেন তাদেরকে আমরা ঠিক মানব পাচারের শিকার আমরা হয়তো বলতে পারি আমি না। জানতে চাচ্ছিলাম যে এই আশ্রয় প্রার্থীর সংখ্যা বাড়ছে কেন, মানুষ বাড়ছে, কেন বাংলাদেশ ছেড়ে, এটা মানুষ বাংলাদেশ ছেড়ে কানাডা যাওয়ার চিন্তা করতে পারে, কিন্তু সেটা আশ্রয়, এটা আশ্রয় প্রার্থীটা হয় আপনার, আমি এটাকে সাপোর্ট করছি না, আমি বলছি এটা করছে, এটা করে আসছে। তো এই জায়গাটাতে আপনি যদি সরকারের ভূমিকা বলেন, আমাদের সেই যেটা বলে আগ্রাসী একটা যে অভিবাসন, একটা নিয়মিত অভিবাসনের যে একটা আগ্রাসী একটা স্ট্র্যাটেজি, সেটা তো মানব পাচার প্রতিরোধেই নাই। আর আপনার নিয়মিত অভিবাসনটা তো আরও অনেক টাফ এবং অনেক অগ্রসর একটা চিন্তন। এটা আমাদের অবশ্য করা উচিত। মানে আপনার ধরেন যারা যাবে তারা ওখানে সম্মান বা মর্যাদা নিয়ে থাকবে, এবং এরকম আপনি যেটা বললেন আশ্রয় প্রার্থী কেন হবে, আমি শুধু স্যারের আশ্রয় প্রার্থী কেন হবে এইটুকু যুক্ত করি, শুধু কানাডা নয়, আপনার এই যে আমেরিকা, সাগর ইউরোপ। পথে পাড়ি দিয়ে যারা ইউরোপে যায় তারা কিন্তু যাওয়ার পর ডিটেনশনের পর পরে তারা আশ্রয় প্রার্থনা করে। বিশেষ করে সবচেয়ে বেশি আমাদের আশ্রয় প্রার্থী হচ্ছে ফ্রান্স। আপনি মানে যে বাঙালিরা কথা ফিলসে গেছে বিধর্মী বলে তো গাল দেখ না, আমার পছন্দ ফ্রান্স, ইতালি এবং ইউরোপের দেশগুলোতে প্রচুর আশ্রয় প্রার্থী। আমি সর্বশেষ যে হিসাব দিচ্ছিলাম 1.5-2 লাখ মিনিমাম আমাদের আশ্রয় প্রার্থী আছে। এখন সংকটটা কী হয় দেখেন, এই যে যারা আশ্রয় প্রার্থী, যেটা বলছিলাম আমি যে ডিটেনশন সেন্টারের কথা বলছিলাম, ও সাগর প্রায় দিয়ে ইতালি পৌঁছেছে বা সাগর উল্টে গ্রিসে বা মাল্টায় গিয়েছে, ও তো জানে এখানে থাকতে পারবে না। কিন্তু ইউরোপ, ও ডিটেনশন সেন্টারের দেশে যেহেতু আসবে না, স্যার আমাদের একজন প্রতিমন্ত্রীর কথা বলছেন, আমিও শুনছিলাম যে তিনি বলছেন এদের সবাইকে ফেরত নিয়ে আসা হবে। আমি এদেরকে বলছি, এরা বলছে আমার জীবন গেল, আমি ফেরত যাবো না। কারণ সে তো পৌঁছে গেছে, সে তো ফেরত আসবে না। আপনি কমন সেন্স থাকলে বলতেন না তারা ফেরত আসবে। এখন সে তখন করে সে একটা অ্যাসাইলাম সিক করে। কী করে? প্রথম তারা করে সে মাইনর, মানে 18-র নিচে দাবি করে, সে মানে পলিটিক্যাল অনেক সময় দাবি করে, কোনো সময় মানে নানান ধরনের সে কিছু বানায়। কেন? এখন তাতে কী হয়েছে, যেটা আমি একটু আগে বললাম, এখন বাংলাদেশের আশ্রয় প্রার্থনা রিজেক্টের হার সবচেয়ে বেশি। আপনার 98-99% রিজেক্টেড হচ্ছে। এবং ইউরোপ গত বছর বাংলাদেশকে সেফ কান্ট্রি ঘোষণা করেছে, যে বাংলাদেশ অনিরাপদ বা এমন কিছু হয়নি যে এখানে আশ্রয় প্রার্থনা করবে। আর কানাডারটা আপনাকে বলি স্যার, একটা কথা যেটা বল, আমরা রাষ্ট্র কিন্তু এখন বানিয়েছে, কিন্তু দেখেন বাংলাদেশের জন্ম, আপনি দেখবেন গত 10-15 বছরে লোকজনের ভালো চাকরি আছে, ভালো বেতন আছে, গুলশান ধানমন্ডির দেখেন, সে চলে যেতে চায় অস্ট্রেলিয়া, কানাডা, আমেরিকা পিআর নিয়ে। সদ্য পাশ করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুয়েট বা কোনো বেসরকারি ছেলেটা সে মাস্টার্স পিএইচডি করতে চলে যায়। আর যে লেখাপড়া জানে না সে ভাবে আমি সৌদি আরব বা ইতালি চলে যাব। কেন? রাষ্ট্র ভাবছে যে তুমি যাও। আমরা এখন মাইগ্রেশনটাকে ভেবে নিয়েছি সাফল্যের একমাত্র ইন্ডিকেটর। তাহলে যে কোনো মূল্যে লোকজন যখন চলে যাচ্ছে কানাডা, সে পড়তে যাচ্ছে, অনেক কিছু করতে যাচ্ছে, সে অ্যাসাইলাম সিক করছে। কানাডায় হয়তো সে বৈধভাবে যাচ্ছে বিমানে চড়ে, কিন্তু সে আশ্রয় প্রার্থনা করছে, যের কারণে সে রিজেক্ট হবে। একইভাবে এর ফলে হবে কি, সত্যি সত্যি যদি কোনো বিপদে পড়ার লোক যখন আশ্রয় প্রার্থনা করে, সে কিন্তু বিপদে পড়ে। সত্যি সত্যি যে পড়তে চায় সে বিপদে পড়ে, সত্যি সত্যি কোনো মিটিংয়ে যাবে সে বিপদে পড়ে। আমি আবারও বলি, বাংলাদেশের অর্থনীতি যে জায়গায় আছে সেই জায়গায় বাংলাদেশ সিরিয়া, আফগানিস্তান, ইরাক, ইরিত্রিয়া, সুদানকে ফেলে প্রথম হবে অনিয়মিত অভিবাসনে। এটা কোনোভাবে আমাদের গর্বের না। এখন এই প্রথম হওয়ার জন্য কি রাষ্ট্র মনে করে আমি প্রথম হয়েছি? তাহলে তো গত 15-20 বছরের যে দায়িত্বে আমার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী যারা ছিলেন তারা সবাই অভিনন্দনযোগ্য। আমরা তাহলে বলি, আমি অভিনন্দন জানাই আপনাদের মাধ্যমে যে আপনারা প্রথম হয়েছেন। কিন্তু এই প্রথম হওয়া যে লজ্জার, এটা যদি আমাদের রাজনীতিবিদরা বুঝতো, তাহলে সে তার পুলিশকে বলতো যে তুমি ফাইট করো, সে তার আইন শৃঙ্খলা রক্ষা মানে ডিসিকে মাদারীপুরে বলতো যে তুমি এটা বন্ধ করো, ইউনিয়ন চেয়ারম্যানদেরকে বলতো আপনারা ঘরে ঘরে যান, ধর্মীয় নেতাদের, আমরা কিন্তু এই যে অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স বা ইউরোপের সাথে আমরা চেষ্টা করছি। তো আপনি যদি দেখেন স্যার যেটা বলে মানব পাচার একটা আইন আছে, কিন্তু দমন সংস্থার সমস্ত কিছু কাগজে কলমে, বাস্তবে নেই। সেটির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ শুরু হয়েছে ইরানের, সেটির প্রভাব নিয়েও একটু আলোচনা করব আমরা। একটু মোহাম্মদ শাহ আলম, আপনার কাছ থেকে শুরু করি যে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি এখন, এবং সেক্ষেত্রে বাংলাদেশের মৃত্যুও হয়েছে, আবার ফেরত এসছে 186 জন এবং 5 জন বাংলাদেশের মৃত্যু হয়েছে। এটি আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন সংসদে। একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবটা কি আমাদের অভিবাসনের ক্ষেত্রে? অবশ্যই এই যুদ্ধ তো সারা বিশ্ব জুড়েই অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়েছে, বাংলাদেশের মানুষের উপর সেটা একটা ভাগ তো পড়ছেই। আমাদের লোকজন কর্ম হারাবে, রেমিটেন্স কমবে, স্বভাবতই এটা তো হবেই। এটা আমাদের মানে এই মুহূর্তে আসলে কি করণীয় আছে, যে কিভাবে আমরা এই ক্ষতিটাকে, যুদ্ধের ক্ষতিটার কথা বলছেন? যুদ্ধে তো আমাদের কিছু করণীয় নাই, কিন্তু আমরা আমাদের প্রবাসনের বা প্রবাসীদের ক্ষতি এড়াতে কি করতে পারি? প্রবাসীদের ক্ষতি এড়ানো, এই মুহূর্তে
প্রতিদিন ঘটনা পাল্টাচ্ছে। আমাদের 30টা বা 31 দিন চলছে যুদ্ধের। এটা প্রতিদিনই আপনার চিত্র পাল্টাচ্ছে। কখনো মনে হচ্ছে যুদ্ধ থেমে যাবে, কখনো মনে হয় আরও বাড়ছে, আরও বাড়বে। এই মুহূর্তে একটু সুনির্দিষ্টভাবে ভালো একটা পয়েন্ট দেওয়া প্র্যাকটিক্যালি একটু কঠিন। আমাদের আনসার্টেন আসলে যথেষ্ট আনসার্টেনিটির মধ্যে আছি আমি। এটা আমাদের হয়তো আরো একটু ওয়েট করতে হবে, একটা ভালো কিছু বের করে আনার জন্য। যখন একটা ফর্মেটে এসে যাবে, মনে করেন যুদ্ধ চলবে, তখন হবে আমাদের একরকমের স্ট্র্যাটেজি। আর এটা থেমে যাবে, তখন হবে আরেক রকমের স্ট্র্যাটেজি। তো আমরা তো আশা করতেই পারি যে যুদ্ধ আসলে দীর্ঘস্থায়ী হবে না, থামবে। এখন সেটা না হওয়া পর্যন্ত যে অনিরাপদ অনিশ্চয়তা যেটা আছে, সেটা তো আমরা ফেস করতেই হবে। জি, মাহফুজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে প্রবাসীদের যারা রয়েছেন এখন বিভিন্ন দেশে, আমাদের সৌদিতেও মারা গেছে কিংবা দুবাইতে বিভিন্ন জায়গায় যেখানে হামলা হচ্ছে, সেখানকার প্রবাসীদের নিরাপত্তার জন্য আসলে কি করণীয় আপনার? সেখানকার প্রবাসীদের নিরাপত্তার জন্য আপনার প্রবাসীদেরকে সচেতন করা, যেন কোনো রকম ঝুঁকি, মানে ব্যক্তিগতভাবে যেন তারা প্রত্যেকেই চেষ্টা করে নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং একে অপরকে যাতে সহযোগিতা করে, তথ্য দিয়ে হোক, অন্য কোনোভাবে হোক, যেভাবে হোক যেন সহযোগিতা করে। দূতাবাসের উচিত হলো প্রথম থেকে, এটা অনেকগুলো দূতাবাসে করছে, কি পরিমাণ করছে বা কি হারে করছে সেটা আমি জানি না, সেটা হলো যে কমিউনিটির সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করছে এবং তাদেরকে সময় সময় তথ্য দিচ্ছে। এই তথ্য দেওয়াটাই গুরুত্বপূর্ণ, যাতে প্রত্যেকেই এই বিপর্যয়টা এবং যুদ্ধটা এড়িয়ে চলতে পারে। এমন কোনো স্থাপনার কাছে যেন না যায়, এমন কোনো স্থাপনার ছবি তুলে যেন এটা প্রচার টচার না করে। অর্থাৎ আমরা যুদ্ধের বিরোধী, সুতরাং ওই অবস্থান থেকে আমরা যদি নিজেদের বাংলাদেশি যারা আছেন ওখানে তাদেরকে ওই অবস্থানে রাখতে পারি, তাহলে পরবর্তীতে যুদ্ধের পরে কোনো দেশে হয়তো বা রিকনস্ট্রাকশনের কাজটা শুরু হবে, তখন হয়তো তখন হয়তো শ্রমিকের আবার প্রয়োজন হতে পারে অতিরিক্ত কোনো, এবং তখন প্রবাসী বাংলাদেশিদের যেন সেখানে একটা জায়গা হয়, অর্থাৎ আমরা যেন শ্রমিক আরও কিছু আবার রপ্তানি করতে পারি। তো সেই দিকটা তখন দেখা যেতে পারে। তো সেইটার জন্য যুদ্ধ বিরোধী একটা অবস্থানে থাকা আমাদের সরকারের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ, এবং কোনো পক্ষে আমরা যেন জড়িয়ে না যাই। যে ক্ষতির আশঙ্কা আছে সেটা মোকাবেলা করার মতো প্রস্তুতি কি সরকারের আছে বা আপনি দেখছেন? আমি আশা করি আছে। এখন যেহেতু এই সরকারটিও একটু নতুন সরকার, এই সরকারেরও তো আপনার ম্যাচুরিটি আসতে বা একটা স্থিতাবস্থায় আসতে কিছুটা সময় লাগে। দুর্ভাগ্যজনক যে এই সরকার সেই সময়টুকু পায়নি, তার শুরু থেকেই এই কয়েকটা সংকট তৈরি হয়েছে। তো আমি আশা করব যে এই সংকট আমরা সবাই মিলে একসঙ্গে হয়তো বা মোকাবেলা করতে পারবো। একা সরকারের পক্ষেও সম্ভব না, একা প্রবাসীদের পক্ষেও করা সম্ভব না। শরীফ ভাই, আপনার কাছ থেকে জানতে চাই যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রবাসীদের বা কোন কোন অভিবাসনের ক্ষেত্রে আমাদের ক্ষতির আশঙ্কা সবচেয়ে বেশি? না, কারণ মধ্যপ্রাচ্যে তো সবচেয়ে বেশি এখানে আসলে তিন ধরনের সংখ্যা, তিন ধরনের ক্ষতিটা বহুমাত্রিক। প্রথমত আমি বলি, আমাদের প্রতি বছর বৈধভাবে 11 লাখ লোক বিদেশ যেত গত কয়েক বছর ধরে, প্রতি মাসে গড়ে 1 লাখ লোক যায়, এবং তার প্রায় 70-80% যায় মধ্যপ্রাচ্যে। প্রথমত আপনি দেখবেন এই যে ফ্লাইট বন্ধ, ভিসা ছাড়পত্র পাচ্ছে না, তার মানে প্রথম হচ্ছে এই যে মার্চ মাস 1 মাস যদি আপনি দেখেন, এই যে যারা টাকা দিয়ে ভিসা দিয়ে লোক যেতে বলে না, মানে প্রথম হচ্ছে আপনার দেশের মধ্যে যে তার যে 4 লাখ 5 লাখ টাকা খরচ করলো, যেতে পারছে না, যুদ্ধ 1 মাস চলা মানে আপনার 60-70 হাজার লোক যেতে পারলো না 2 মাস, মানে প্রথম হচ্ছে সেখানে আপনার বৈদেশিক কর্মসংস্থান কমবে। দ্বিতীয়ত, মধ্যপ্রাচ্যে যে আমাদের 60-65 লাখ লোক থাকে, তাদের সবার কিন্তু সুনির্দিষ্ট চাকরি নেই। এর মধ্যে অনেকেই আছে তার কাগজে কলমে নিয়োগকর্তা আছে, বাস্তবে নেই। সে হয়তো দিন একটা কাজ করে, সপ্তাহে একটা কাজ করে, তার সে কাজটা সে আয়টা এখন ঘরে বন্দি, সেটা আসবে। আপনি দেখছেন যে মাস মাসে আমাদের বিপুল পরিমাণ রেমিটেন্স আসছে। আমি কিন্তু আরও 1 মাস আগে বলেছি যুদ্ধের সময় রেমিটেন্সটা বাড়বে, কারণ তার মধ্যে ভয়, তার যা সেভিংস আছে, যা আছে, সে টাকা পাঠিয়ে দেবে। তো এইটার প্রভাব আপনি সামনের দিনে দেখবেন। তার যদি কাজ না থাকে মধ্যপ্রাচ্যে, যুদ্ধ যদি প্রলম্বিত, সে কাজ হারাবে। এবং তৃতীয়ত, অনেক নিয়োগকর্তা কিন্তু যুদ্ধের পর তার প্রায়োরিটি হারাবে, কাজে অনেকে চাকরি হারানো, কাজ হারাতে পারে। তাহলে এই তিনটার জন্য কি আমাদের প্রস্তুতি কতটা আছে? আমাদের এই সরকার যারা ক্ষমতায় আছে, তারা সর্বশেষ ক্ষমতা ছিল 2006 সালে, 20 বছর। এই 20 বছরের পৃথিবী বদলে গেছে, প্রযুক্তি থেকে আরও অনেক কিছু। কাজে তাদের এই জায়গাগুলো বোঝা, মধ্যপ্রদেশ সবচেয়ে দোষ রাখা, এবং এই মুহূর্তে আমি বলবো সবচেয়ে জরুরি কাজ হচ্ছে, স্যার যেটা বললেন এক্স্যাক্টলি তাই আমি বলে আসছি, এই মুহূর্তে বেঁচে থাকা, সুস্থ থাকা, এবং সেই জন্য দূতাবাসগুলো সব জায়গায় খোঁজ খবর করা, কমিউনিটি নেতৃত্বের মাধ্যমে করা, সেটাও জরুরি।
যুদ্ধের যেমন অনেক ক্ষতি হবে, এই যে মধ্যপ্রাচ্যে যে বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলো, অবকাঠামো হলো, সেটার জন্যও কিন্তু সামনে একটা সুযোগ তৈরি হতে পারে। এবং আরেকটা পজিটিভ কথা বলি যে ইরান, আমি যদি বলি যুদ্ধ নিরপেক্ষতা থাকা, স্যার যেটা বলেন খুব জরুরি, এই কারণে ইরানে প্রায় ইতিমধ্যেই 82-85 হাজার অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি যুদ্ধের পরে ইরান পুনর্গঠনে বাংলাদেশ প্রস্তাব দিতে পারে, তবে সেই সমস্ত জন্য যুদ্ধ থামাটা জরুরি। আরেকটা আশঙ্কার কথা বলি, কোভিডের সময় 2021 সালের জুলাই মাসে আমরা রেকর্ডেড, আমি বলেছি এই যে 20-21 বছরের লোকের কর্মসংস্থান হচ্ছে না, সামনের দিনগুলোতে মানব পাচার বাড়বে। ঠিক তাই হয়েছে। আপনার আমি একই সংখ্যার কথা বলছি, এই যে লোকজন যেতে পারছে না, আগামী 2-3 বছর যেতে পারছে না, এই যখন যেতে পারবে না স্বাভাবিক মুভমেন্ট, তার মধ্যে ডেসপারেশনটা আসবে, তখন আপনি এই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার সেটা আরও বাড়বে। আপনি দেখেন গত বছর সবচেয়ে বেশি লোক আমাদের ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে ঢোকাচ্ছে 21,000। কেন? কারণ বৈধভাবে আপনার মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ, ওমান বন্ধ, কুয়েত বন্ধ। যখন বৈধভাবে যাওয়াটা করে তখন যে কোনো মূল্যে মানুষ ডেসপারেশনটা বাড়ে। কাজে আপনার জন্য ভয়ঙ্কর ঝুঁকির দিন সামনে আসছে। দুঃখজনক হলো আমাদের এই বিষয়গুলো জানার বসে, বিষয়গুলো হচ্ছে কিছু কিছু টেকনিক্যাল, ধরেন স্বাস্থ্য, প্রবাসী, পররাষ্ট্র। আপনি রাতারাতি কাউকে যদি মানে এসে এই জায়গাগুলোতে নির্দিষ্ট বসান, অনেক সময় বুঝতে সংকট হয়। আমাদের রাষ্ট্রের তো রেকর্ড, আমাদের নলেজ খুব ভালো থাকে না, প্রিভিয়াস রেকর্ড, হিস্ট্রি। আমি আবারও বলি, এই রাষ্ট্রের যতটুকু অর্জন সেটা যেমন আমাদের সবার, এই যে আমার লোক মারা যাচ্ছে, বিপদে পড়ছে, তার দায় আমাদের সরকারের সব দপ্তর, আমাদের বেসরকারি সংস্থা, গণমাধ্যম, আমাদের সবার। সংকট সমাধান করতে হলে আমার সবাইকে মিলে বসতে হবে। ভূমধ্যসাগর যে মানুষটা মারা যাচ্ছে, আমি আবারও বলি, গোটা পৃথিবীর বিনিময়ে একটা মানুষের জীবন পাওয়া যায় না। আমরা যেন আমাদের মানুষের জীবন বাঁচাই। আমরা সারা পৃথিবীর মধ্যে যুদ্ধ চলছে, তাদেরকে ফেলে, দুর্ভিক্ষ ফেলে বাংলাদেশ প্রথম হতে চাই না। এই প্রথম লজ্জার আমাদের নীতি নির্ধারকরা, প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সব দপ্তর প্রধানরা, পররাষ্ট্র, স্বরাষ্ট্র প্রফেসরে বুঝেন, এই যে আমি প্রথম হচ্ছে, এই প্রথম আমার লজ্জা। দুর্নীতির যেমন প্রথম আমার লজ্জার, অনিয়ত অভিবাসনে সাগরপথ পাড়ি দিয়ে প্রথম হওয়াটা লজ্জা। এই লজ্জা থেকে বেরিয়ে আসার জন্য যা যা করা দরকার, সচেতনতা, আইন শৃঙ্খলা রক্ষাকারী সমন্বিত তৎপরতা, লিবিয়া বা ওইখানে আন্তর্জাতিক কাজ করা, সমস্ত উদ্যোগগুলো নেওয়া জরুরি এবং সেটি কঠোরভাবে নিতে হবে। আপনাদের তিনজনকে আলোচনা অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকে 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।